যে টপিকগুলো পড়িয়ে দিছি এখানে অনেক, এই যে প্রথম দিকে মেবি তুমি ছিল না, এখানে বিভিন্ন ইয়ে লিখা দিছি, যে সংজ্ঞা টঙ্গা লিখা দিছি যে তড়িৎ পরিবাহী কাকে বলে, তারপরে তড়িৎ অপরিবাহী কাকে বলে, তড়িৎ কুপরিবাহী কাকে বলে। তুমি যদি অক্ষরপত্র বইটা নেও তাহলে ফুল সিকোয়েন্স পাবা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তারপরে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তারপরে বিশুদ্ধ পানি ও এসিএল তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন, তারপরে লঘু দ্রবণ অপেক্ষা ঘন এসিএল এর তড়িৎ পরিবাহিতা বেশি কেন, তারপরে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি কেন, তারপরে দাতব পরিবাহী এবং অদাতব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য কি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে তো তুমি ছিলেই। ওকে, তো সুন্দর করে পরে নোট করবা। তো আজকে আমরা তড়িৎ রসায়ন পড়বো, তড়িৎ রসায়ন প্রথম ক্লাস পড়বো, ঠিক আছে। তো আজকে মূলত থিওরি বেস থাকবে, কারণ এই অধ্যায়ে থিওরি আছে 50% আর আমাদের কি আছে, ম্যাথমেটিক্যাল পার্ট আছে 50%। তো আজকে মোটামুটি বেসিক পার্ট নিয়ে আলোচনা করবো, বেসিক পত্র। তো খাতা কলম নিয়ে অনেক থিওরি লিখতে হবে আর কি, আমি একবারে লিখিয়ে দিব সংজ্ঞা টঙ্গা যা আছে, মোটামুটি একসাথে কভার হয়ে গেল, পরবর্তীতে আর ঘাটাঘাটি করতে হবে না। আর খুব বেশিও দীর্ঘায়িত হবে না যেহেতু আজকে জুম্মার সময়। প্রথমে এই তড়িৎ প্রবাহ কাকে বলে আমরা কি সেটা জানি? তড়িৎ প্রবাহ লিখতে পারো এগুলা জাস্ট। তড়িৎ, সরি তড়িৎ প্রবাহ না, তড়িৎ পরিবাহী, এগুলো আমরা জানি ডেফিনেশন। তড়িৎ পরিবাহী কাকে বলে এটা ডেফিনেশন জানি না। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহী বলে। আচ্ছা, হ্যাঁ, মুক্ত ইলেকট্রন থাকে এবং তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। ওকে, আচ্ছা, তড়িৎ পরিবাহী সাধারণত কোন ধরনের পরমাণু হয় সেটাকে আমরা জানি, বা কোন ধরনের ইয়ে হয়, এলিমেন্টস হয় পর্যায় সারণীর? যেমন ধাতু আছে, অধাতু আছে, অপধাতু আছে। আচ্ছা, ধাতু সমূহ তড়িৎ পরিবহন করে। ফাইন, এতটুকু বুঝলাম। আচ্ছা, অধাতু কি তড়িৎ পরিবহন করতে পারে? অধাতুর কি মুক্ত ইলেকট্রন আছে? তাহলে অধাতু কি তড়িৎ পরিবহন করতে পারে? না। বাট একটা অধাতু তড়িৎ পরিবহন করতে পারে, বলতে পারবা সেই অধাতুর নাম কি? সেটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, একমাত্র গ্রাফাইটই হইল একমাত্র কি অধাতব পরিবাহী, অধাতব পরিবাহী। এবং কি জন্য সেটা তড়িৎ পরিবহন করে সেটা কি জানি আমরা? গ্রাফাইটের মধ্যে, গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ, এবং গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণু সমূহ sp2 সংকরিত। বুঝা গেল? এবং কার্বনের আমরা জানি হাত বা যোজনী 4 হাত, উত্তেজিত অবস্থায় 4 হাত। এখন sp2 হয় তার একটা হাতের ইলেকট্রনটা মুক্ত অবস্থা থাকে, অর্থাৎ পাই হিসেবে থাকে আর কি, সঞ্চারণশীল। ওই মুক্ত ইলেকট্রনের জন্য এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। বুঝা গেল? আচ্ছা, তো গ্রাফাইটের মধ্যে sp2 সংকরিত থাকায় সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। ফাইন। এখন তাইলে তড়িৎ অপরিবাহী কাকে বলে? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, প্রবাহিত হয় না, তাদেরকেই বলা হয় তড়িৎ অপরিবাহী। এগুলোর ডেফিনেশনগুলো দেখে রাখবা, কারণ তোমরা প্র্যাকটিস করতে গিয়ে এই গুলো পারো না। তড়িৎ অপরিবাহী, পরিবাহী কাকে বলে, এগুলা কিন্তু আসে আর কি পরীক্ষায়, 1 মার্কের। তারপরে হলো কুপরিবাহী, তড়িৎ কুপরিবাহী। তড়িৎ কুপরিবাহী কাকে বলে সেটা আমরা জানি। Yes, তাদেরকে তড়িৎ কুপরিবাহী। কুপরিবাহীর আরেকটা নাম হলো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। সো এগুলা এনাদের নামগুলো লিখে রাখবা। আচ্ছা, অর্ধপরিবাহীর কিন্তু, অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? বৃদ্ধি পায়। আর পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? হ্রাস পায়, এটাও মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেখি, আমরা জানি ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহের দিক কি সেদিকেই হয় নাকি তার বিপরীত দিকে হয়? প্রবাহের দিক আর তড়িৎ প্রবাহের দিক বিপরীত। হুম, দিক বিপরীত। আচ্ছা, তো একটুকু আমরা বুঝতে পারলাম। এগুলো জাস্ট থিওরি, প্রথমে বলছিলাম আজকে থিওরির ইয়ে নিব। আচ্ছা, এরপরে আসি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে সেটাকে আমরা জানি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা হইলো এই অধ্যায়ের পর আর কি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যে সকল তড়িৎ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে, আচ্ছা লিখে দিই তাইলে তোমার দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। যে সকল তড়িৎ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে
পরিবাহী না। হ্যাঁ, নতুন মৌলের আর কি ইয়ে হবে, যে সকল তড়িৎ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে, মধ্য দিয়ে মানে নতুন মৌলের সৃষ্টি হবে আর কি, বিদ্যুৎ প্রবাহিত করলে, তো করলে পদার্থসমূহ রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে, রাসায়নিকভাবে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট, ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, পদার্থে পরিণত হয়, তো হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। এখন দেখো তড়িৎ প্রবাহ আমরা যদি কোনো ইয়ের মধ্যে দেখি, আমরা এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে বা কোনো দ্রবণের মধ্যে, অ্যাকচুয়ালি দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহটা ঘটে এনোড থেকে ক্যাথোডের দিকে, তড়িৎ প্রবাহ হয় এনোড থেকে ক্যাথোডের দিকে, এনোড টু ক্যাথোড। আচ্ছা, এনোডে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেটা কি আমরা জানি? এনোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ, ক্যাথোডে বিজারণ। ওকে ফাইন, এনোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ। আচ্ছা, তারপরে হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যে সকল তড়িৎ বিশ্লেষ্য, আচ্ছা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা, এইগুলো লিখে দিই, নোট ডেফিনেশন, এগুলো ডেফিনেশন শিখবা। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আছে ধরো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, রাইট। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আছে আমাদের দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের মধ্যে কারা কারা আছে, যেমন জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো কি আমরা জানি তুলনামূলকভাবে দুর্বল। ওকে, দেন হইলো আমাদের কি দুর্বল ক্ষার বা ক্ষারক, দুর্বল ক্ষারক। তাহলে দুর্বল ক্ষারকের মধ্যে আছে তোমার জৈব ক্ষারক, জৈব ক্ষারক। তারপরে তুমি ধরতে পারো কিছু লবণ, লবণ, লবণের মধ্যে আছে কে, মার্কিউরাস ক্লোরাইড, সরি মার্কারি ক্লোরাইড। তারপরে তুমি ধরতে পারো লেড অ্যাসিটেট। এইগুলা মোটামুটি তোমাদের কি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এরা কি জলীয় দ্রবণে আংশিক পরিমাণ বিয়োজিত হয়, এবং এদের যখন আমরা বিয়োজন লিখি তখন আমরা উভমুখী চিহ্ন দ্বারা বিয়োজন লিখি। তো এদের বিয়োজন রিয়াকশনটা হয় উভমুখী, কারণ তাদের কিছু পরিমাণ বিক্রিয়কে থাকে, কিছু পরিমাণ উৎপাদে থাকে, অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়কটা ভেঙে উৎপাদে পরিণত হয় না। এজন্যই সেটা হলো, তারা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তারপরে আছে আমাদের যে শক্তিশালী বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা, এই যেমন ধরো শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড যেমন HCl, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, এইগুলো হলো আমাদের কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেন হইলো শক্তিশালী ক্ষারক, শক্তিশালী ক্ষারক। দেন হইলো আমাদের কারা, দেন হইলো আমাদের লবণ, লবণের মধ্যে বলতে ওই যে ধাতু এবং অধাতু মিলে যে লবণগুলো তৈরি হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, এইগুলো হলো আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। এখন দেখো একটা অনুধাবনমূলক প্রশ্ন বা আমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন আসতে পারে এইরকম, যে প্রশ্নটা হলো বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে, সরি বিশুদ্ধ পানি, নট পানিতে, বিশুদ্ধ পানি ও HCl তড়িৎ বিশ্লেষ্য নয়, তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। HCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু এদের মিশ্রণ
তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন? তাহলে বিশুদ্ধ পানি ও HCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন? তো প্রশ্নটা কি বোঝা গেল? ব্যাখ্যা করতে পারবা কি জন্য এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য? Okay, তো বলে দেই যে বিশুদ্ধ পানি, তুমি যদি পানিটা নাও, বিশুদ্ধ পানির সামান্য পরিমাণ আয়ন থাকে, সামান্য পরিমাণ মানে বিয়োজিত হয় আর কি। ধরো হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, কারণ সেটা কি পোলার সমযোজী। ওকে, আচ্ছা, HCl কি? HCl সিমিলার রিজন, পোলার সমযোজী, এইটাও সামান্য পরিমাণ বিয়োজিত হয়। তার মানে বিশুদ্ধ HCl এবং বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ HCl তোমার কি হয়, সামান্য পরিমাণ বিয়োজিত হয়। এজন্যই তারা কি করে, সামান্য পরিমাণ তড়িৎ পরিবহন করে, যার কারণে তারা কি তীব্র তড়িৎ বিশ্লেষণ নয়। আচ্ছা, এখন যখন সেটা মিশ্রণ ঘটানো হয়, যখন তাদের মধ্যে মিশ্রণ ঘটানো হয়, ঠিক আছে, তখন দেখা যায় এই যে পানির অণু, পানির মধ্যে কিন্তু এই যে পজিটিভ এবং নেগেটিভ আছে, এবং তোমার কি এই সেলের মধ্যে কি আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ আছে, পজিটিভ এবং নেগেটিভ আছে, কারণ তারা কি পুলার, পুলার থাকায় তো আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ হয়। সো এই যে আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ আছে, তারা বিপরীতধর্মী চার্জে তাদেরকে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে তাদের মধ্যে স্থায়ী আয়ন সৃষ্টি হয়, স্থায়ী পজিটিভ এবং নেগেটিভ আয়ন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন ক্রিয়েট হয়। বোঝা গেল? এর কারণে তারা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়। এখন জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি, আমরা যদিও হাইড্রোজেন আয়ন বলি, সেটা হাইড্রোজেন আয়ন নয়, সেটা হয় হাইড্রোনিয়াম আয়ন আর কি, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ HCl তীব্র তড়িৎ বিশ্লেষণ হয় কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষণ কেন, কারণ হলো বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ HCl পুলা সমযোজী হয়, তারা আংশিক পরিমাণ বিয়োজিত হয়, কিন্তু তাদের মধ্যে যখন মিশ্রিত করা হয় তখন তারা কি করে, তারা পানির অণুর বিপরীত আয়ন, HCl এর বিপরীত আয়নকে আকৃষ্ট করে, এবং যার কারণে কি হয়, স্থায়ী আয়নের সৃষ্টি হয়, আর এবং এই স্থায়ী আয়নের কারণে তারা কি করে, তড়িৎ পরিবহন করতে পারে, বিদায় তাদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষণ। বুঝা গেল? তার মানে এই হইলো আর কি বিষয়, মূল কিওয়ার্ড পয়েন্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে এত ইতিহাস লিখতে হবে না, কিওয়ার্ড পয়েন্টগুলো মাস্ট বি থাকতে হবে। তুমি ইতিহাস লিখলা, লেখার পরে তোমার কিওয়ার্ড পয়েন্টটাই নেই, তাহলে ওই ইতিহাস লেখার কোনো দাম নাই অ্যাকচুয়ালি। তাহলে কিওয়ার্ড পয়েন্টগুলো কি কি? কিওয়ার্ড পয়েন্ট হলো ফার্স্ট অফ অল তারা পুলার সমযোজী, এর জন্য আংশিক বিয়োজিত হয়। দেন তারা যখন পুলার সমযোজী থাকে তো তাদের মধ্যে প্লাস মাইনাস আছে, দেন বিপরীত আয়ন দ্বারা আকৃষ্ট হয়, তারা স্থায়ী আয়নগুলো ক্রিয়েট করে, মানে বিপুল পরিমাণে আয়ন ক্রিয়েট করে, যার কারণে তীব্র তড়িৎ বিশ্লেষণ হয়। এই হইলো অ্যাকচুয়ালি মূল থিম। ওকে, তারপরে আসি আমরা আরেকটা প্রশ্নে, সেটা হলো লঘু লঘু সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা, লঘু সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা ঘন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা বেশি কেন? ভাইতা বেশি কেন, ব্যাখ্যা করো। তো লঘু সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা ঘন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা বেশি কেন, এইটা ব্যাখ্যা করো। তো তো মোট কথা হলো একক আয়তনের মধ্যে কোনো একটা দ্রবণের, ঠিক আছে, কোনো একটা দ্রবণে আয়নের সংখ্যা যত বেশি হবে, কোনো একটা দ্রবণে আয়নের সংখ্যা যত বেশি হবে, তার পরিবাহিতা তত কি হবে, বৃদ্ধি পাবে। বোঝা গেল? একক আয়তনের মধ্যে কোনো একটা দ্রবণের আয়নের সংখ্যা যত বেশি হবে, তার তড়িৎ পরিবাহিতা কি হবে, বেশি হবে। এখন লঘু লঘু হলো পাতলা একটা দ্রবণ, ঠিক আছে, তাহলে যেখানে এইখানে আয়নের ঘনত্ব কিন্তু কম, আর ঘনের মধ্যে আয়নের ঘনত্ব কি, বেশি। এজন্যই যেহেতু ঘন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তার ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনত্ব বেশি, এজন্য ঘন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা বেশি এবং লঘু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা কম। বুঝলাম? ওকে, তো সেম আরেকটা এখানের মধ্যে আসে যে 0.1 মোলার, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি কেন? দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি কেন? তাহলে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি কেন? এটা কি ব্যাখ্যা করতে পারবা? হুম, দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্লিয়ার, তাইলে সেটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়, অ্যামোনিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস সামান্য পরিমাণ মৃদু।
এ হলো মৃদু, এর জন্য সে সামান্য পরিমাণ বিয়োজিত হয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ, তীব্র। তার মানে সে, তারকে যদি তুমি ধরো 1000টা অণু দাও, তাহলে তার 1000টা অণু কি হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ 1000টা অণু ভেঙেই 1000 আয়ন ক্রিয়েট করবে। এখন দেখো, তাদের কিন্তু ঘনমাত্রা সেম, 0.1 মোলার 0.1 মোলার, তাহলে ঘনমাত্রা যেহেতু সেম, তাহলে সেম ঘনমাত্রার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়ন বা চার্জ যেগুলো আছে এগুলো বেশি, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তার তুলনায় কম। আর আমরা একটু আগেই বলছিলাম, এখানেও বলছিলাম, যে যেখানে একক আয়তনের মধ্যে যার আয়ন সংখ্যা বেশি হবে তার তড়িৎ পরিবাহিতা বেশি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়ন সংখ্যা বেশি একই আয়তনের মধ্যে, সরি একই ঘনমাত্রার মধ্যে। তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা একই ঘনমাত্রার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা একই ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ পরিবাহিতা বেশি। এতটুকু কি বোঝা গেল? আচ্ছা, এগুলা কিন্তু শুধু বুঝতে পারলেই হবে না, এগুলা কিন্তু শিখতে হবে, লিখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছিলাম যে মৃদুগুলাকে আমরা উভমুখী চিহ্ন দ্বারা ইয়ে করি, আর আর তীব্রকে আমরা একমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করি আর কি, তাদের বিয়োজন। এটা তো প্রথম দিকেই বলছিলাম। ওকে, তারপরে এখানে বইতে আরও পাবা, যদিও এটা লেস ইম্পর্টেন্ট তবুও শিখে রাখবা, যে দাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। এটা বইতে আছে। দাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য মধ্যে পার্থক্য, এটা যে কোনো বইতেই পাবা। ঠিক আছে, তোমার যে রাইটের বই আছে এই রাইটের বইতে থাকার কথা, মানে 4টা 5টা সূত্র পাইবা এগুলা। এটুকু বোঝা গেল? ওকে, যদি ধরো লিঙ্কন স্যারের বই থাকে, লিঙ্কন স্যার বা ইয়ে স্যার, তোমার গুহ স্যার বলো, লিঙ্কন স্যার বলো, বা তোমার কবির স্যার বলো, এই 3টা বইতেই পাইবা যে আমি যেরকম পড়াচ্ছি এইরকম প্যাটার্নের। হাজাই স্যার তাহলে এবড়া জেবড়া পাইবা, এগুলো খুঁজে নিতে হবে আর কি। আর ওই যে প্রথম যে 3টা বলছিলাম, এই 3টাতে টপিক ওয়াইজ তুমি পেয়ে যাবা, যেভাবে আমি পড়াচ্ছি টপিক ওয়াইজ পেয়ে যাবা। ওকে, যাই হোক, তো এখন আমরা আসবো ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি। আজকে ওই ফ্যারাডের সূত্র পর্যন্তই রাখবো, এই অধ্যায় বেশি বড় না, মোটামুটি 3টা বা 4টা ক্লাসে শেষ হয়ে যাবে। চ্যাপ্টার বড় বড় হয়। এই যে ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি, যেহেতু এখন আর সামনে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসছে, এজন্য আর কোনো কিছু সাজেস্ট করবো, বাট যদি ফার্স্ট ইয়ারে থাকতো, ফ্রেশার্স থাকতো, তখন আমি বলতাম যে হাজাই স্যারকে স্কিপ করে এনাদার কোনো রাইটারের বই ধরে নাও। তো রয়েছি। ওকে, বুঝতে পারছি। তো ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি করো। আর সব থেকে মিথ যেটা, সেটা শেয়ার করি, বইয়ের মিথ, বুকস মাইথ। মাইথ মানে কি, গল্পকথা না, গল্প কাহিনী বা গল্পকথা, আচ্ছা যাই হোক। মাইথ বলে না যে মেডিকেলে অমুক বই থেকে প্রশ্ন আসে, তারপরে তোমার আমির হোসেন স্যার বই থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এটা যারা অ্যানালাইসিস করে আর কি, প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে, লাইক দ্যাট আমিই বলবো, আমি নিজেও প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি। তুমি দেখো তো মেডিকেলের প্রশ্নটা, হাজাই স্যারের বই খুলবা, সাথে তুমি ধরো কবির স্যারের বই বা এনাদার আরেকটা রাইটারের বই রাখবা, রাইখা দেখবা কবির স্যারের বই কিংবা অক্ষরপত্রের যে বইটা আছে এই বইয়ের টপিক্স থেকে আসছে কি আসে নাই, একটু জাস্ট দেখবা যে আসছে কি আসে নাই। ঠিক আছে, তারপরে বলে না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুহ স্যারের বই বা ইয়ে স্যারের বই, এগুলা জাস্ট একটা মাইথ, আর কোনো কিছুই না। কি জন্য বলে তারা নিজেরাও জানে না। এখন কি, না কিছু কিছু শ্রদ্ধা, হ্যাঁ, না কিছু কিছু শ্রদ্ধেয় স্যাররা আছেন, ওনারাও যখন বলেন কি ফেমাস স্যাররা, তখন আসলে ওনাদের গালিও দিতে পারি না, আর আমার মতো এই ক্ষুদ্র মানবে তাদেরকে ডিবেটও করতে পারে না, তাদের যে মানুষজন আছে, স্টুডেন্ট যারা আছে তাদের সাথে ডিবেটও করতে পারে না। কিন্তু মানে কেউ বলতে পারবে না যেন শুধু হাজাই স্যারের বই থেকে আসে, কবির স্যারের বই বা তোমার অক্ষর পাত্রের বই এগুলো থেকে আসে না। তারা কি জন্য যে বলে, একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুবহু লাইন সব বই থেকেই তুমি দুই একটা করে পাইবা, বুঝছো, হুবহু লাইন সব বইয়ের দুই একটা করে থাকে। হ্যাঁ, এখন একটা কথা আছে যে আমাদের যে বইগুলা চলে আর কি, বাজারে যে বইগুলো চলে, মানে এক এক বইয়ে এক এক জিনিস দিয়ে দিচ্ছে, মানে ধরো যেমন মেডিকেলের ক্ষেত্রে তো ওইগুলো আসে, লাইক দ্যাট মানুষের রক্তের চাপ কত বা পুরুত্ব কত, ঘনত্ব কত, এই ধরনের প্রশ্ন আসে, তো এক এক বইয়ে এক এক আনসার থাকে, মানে এক এক ডাটা দেওয়া থাকে, এইটা হইলো সমস্যা। মানে মানে সেম ডাটা নেই, যেমন ধরো লাইক দ্যাট আমি যদি বলি, যেমন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা মেবি অক্ষরপত্রে দেয়া যে 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, আর অজয় স্যারের বইতে মেবি দেওয়া 400 থেকে 800 বা 700 এরকম, লাইক দ্যাট।
এটা দেখে নিবা। তো এই যে ডাটার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, এটার জন্য একটু সমস্যা হওয়ার কথা। সো এইটা চাইলেই কিন্তু এজনে মানে ফিক্সড একটা ভ্যালু দিয়ে দিতে পারতো সব রাইটাররা। এবং দেখা যায় এক এক বছর এক একটাই, যেমন ধরো তোমার বায়োলজি খাতে স্পেশালি তোমার গাজী আজমলের বই হ্যাঁ, একই বেলা প্রত্যেকবার চেঞ্জ হয়ে যায়। এটা কি জন্য চেঞ্জ হয় আমি জানি না, আমি এটা জানি না আসলে। না, এগুলা ওই ট্রাইপারের দোষ। বাট তোমাদের যে নিজের আমি যে পড়াচ্ছি 3টা অধ্যায় মোটামুটি running, আমি কিন্তু কোনো বই ধরে পড়াই না, তো সব আমি আমার ফ্লোতে পড়িয়ে যাই আর কি। তো এগুলা বইতে খোঁজার দায়িত্ব ইয়ার দায়িত্ব। হুম, এটাই। তো এইগুলো হলো ইসাকের অনেক তত্ত্বই, যেমন গতির একটা তত্ত্ব আছে। হ্যাঁ, গতির একটা তত্ত্ব ছিল আমাদের সময়, তোমাদের তো আর মানে তোমাদের আছে গতি অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপার 3rd লেসন, আমাদের সময় ছিল। তো তখন একটা লাইন ছিল, এটা নিয়ে অনেক পেন খাইতে হয়েছে, যে পাশের গতিপথ ইংলিশে প্যারাবোলা লেখা, সব বইতে প্যারাবোলা লেখা। আর ইসাকের বইতে বাংলা লিখে দিছে অধিবৃত্ত। অধিবৃত্ত অধিবৃত্ত না, ইংলিশে প্যারাবোলাই লেখা। ইসাকের বইতে বলো, যে কোনো বইতেই বলো, ইংরেজিতে যখন লিখছে তখন প্যারাবোলা লিখছে। বাট এটাকে যখন বাংলা লিখছে প্যারাবোলা, বা ইসাকের বইতে লেখা অধিবৃত্ত, আর বাকি সবগুলো বইতে লেখা পরাবৃত্ত। এবং প্রাসের যে গতিপথের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পরাবৃত্তের, মানে বাংলা যদি বলে পরাবৃত্তের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটা চলকের উপরে পাওয়ার আছে। তাইলে এটা লজিক্যালি হয়, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও হয় সেটা পরাবৃত্ত। আবার অন্যান্য বইয়ের রেফারেন্স নিলেও সেটা পরাবৃত্ত, শুধুমাত্র একমাত্র ইসাকের বইতে ছিল সেটা অধিবৃত্ত। এটা নিয়ে অনেক পেন খাইতে হয়েছে, যে যদি বাংলায় দিয়ে দেয় মেডিকেলের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত বাংলা। হ্যাঁ, বাট এখনও দেখি নাই আর কি কোনো জায়গায় বাংলায় মেডিকেলে আসছে প্রাসের গতিপথ কেমন, এখানে প্যারাবোলাই লেখা আছে। হুম, এটাই। এইগুলো হইলো বইয়ের মাইত আর কি। তো এই মিথ কথাগুলো শুনে অ্যাকচুয়ালি কোনো কিছুই হয় না। তুমি যদি একটা বইয়ের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, তাহলে তুমি আনসার করতে পারবা। যে কোনো বই দাও, যে কোনো রাইটার বই দাও, বাট সবগুলো মানে কনসেপ্ট মিনস হলো, সব বইতে আবার 100% দেওয়া নাই। তো যতগুলো তোমার এইচএসসি সিলেবাসের কন্টেন্টগুলো আছে, এইগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। এটা হলো মূল বিষয়। এখন তুমি যে কোনো বই পড়ো, ফলো করো, ইটস ডাজন্ট ম্যাটার। তো ফিজিক্সের জন্য আমি যেটা মনে করি যে কন্টেন্ট বা এক্সপ্লেইন সবগুলোই বেটার আছে তোমার হলো সেলুসারের বইতে, লেকচারের। দেখতে পারো তুমি, যে কন্টেন্ট টপিক ওয়াইজ ধরে ধরে কন্টেন্ট প্লাস এক্সপ্লেনেশন সবগুলোই বেকার, খুব বেশি প্রো লেভেলের না, খুব বেশি ডাউন লেভেলের না, সেলুসারের বইতে লেখা আছে। এখন কোথায় পড়া যায় না, বাট আমি এগুলো নিজে দেখছি আর কি, অ্যানালাইসিস করে দেখছি, দেখে এইগুলো বলা। যেমন আমি কেমিস্ট্রি যেমন কেমিস্ট্রির জন্য আমি বলি অক্ষরপত্র বেস্ট আমার কাছে মনে হয়। এরপরে মনে হয় আমার সেলুসারে বেস্ট। তোমার যাই না, বায়োলজির টিচারও আমি না, বায়োলজি পড়াইও না, বায়োলজি ধারও দেয় না। আমি বায়োলজিতে টেস্টে ফেলও করছি। সো বায়োলজির কোনো গান গাইও না। বুঝতে পারছি। আর ম্যাথ বলে যেন হয় রূপন্তি কিনো, না হয় কেতাব সারে বই কিনো, দ্যাটস ইট। আচ্ছা, তো ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি। তো ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি বলছে, আমি লিখেই দিই এটা। তড়িৎ রসায়নে, সরি তড়িৎ বিশ্লেষণী বলে, এটা বই তো লেখা আছে, তবু আমি লিখে দিই। তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎদ্বারে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, বিক্রিয়ার পরিমাণ উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িতের সমানুপাতিক। ওকে, তো বলছে কি, ফ্যারাডের প্রথম সূত্রে বলছে তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর উৎপন্ন হয় কোথায়, এনোডে, সরি ক্যাথোডে উৎপন্ন হবে, মানে জমা হবে। আর দ্রবীভূত কোথায় হবে, এনোডে দ্রবীভূত হবে, কারণ এনোডে ঘটে জারণ এবং ক্যাথোডে ঘটে তোমার বিজারণ। বিজারণ মানে গ্রহণ করবে, তার মানে গ্রহণ করলে সেখানে বরটা গেইন হবে। আর ক্যাথোডে যেহেতু এনোডের মধ্যে জারণ করে, তার মানে এনোডের মধ্যে ভাঙ্গন ঘটবে, এর জন্য দ্রবীভূত হবে। তাইলে ধরো সেটা বলছে কি, এই যে ডাব্লিউ, এখানে আমরা বর নিয়ে কাজ করি, ডাব্লিউ সমান বলছে কি মোট তড়িতের সমানুপাতিক। ওকে, মোট তড়িতের সমানুপাতিক, তড়িৎ বলতে কিউ আর কি, মোট চার্জের সমানুপাতিক। ডাব্লিউ প্রপোর্শনাল টু কি, কিউ। জি হয় ফিজিক্সের ফ্যারাডে।
বোঝা গেল? তা কেন অ্যানোড আর ক্যাথোড উল্টে যাবে কেন? না, অ্যানোড আর ক্যাথোড কখনোই উল্টে যায় না, অ্যানোড আর ক্যাথোড সেম থাকে। ওকে, তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু আমরা কিউ লিখতে পারি, বা ডাব্লিউ এই সমানুপাতিক উঠিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক এখানে জেড ইউজ করছি, যাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তারপরে কিউ সমান আমরা লিখতে পারি কি আইটি, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের সূত্র জানি যে কিউ বাই টি, তাহলে এখান থেকে কিউ সমান আমরা লিখতে পারি আইটি, এখান থেকে পাই আর কি। ওকে, তো এইটা, হ্যাঁ ছোটো হাতের আই শিখছিলাম, ওই সেম ছোটো হাত বড় হাত সেম হাত, আগে শিখছিলাম ছোটো হাত, এখন যেহেতু তোমরা 26-এর বড় হয়েছে এর জন্য এখন বড় হাতের কিউ। আচ্ছা, তো এটার যদি আমি ধরো একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম দেখাইতে চাই, এইভাবে তাকাবে আর কি। ওকে, তো এইভাবে থাকলো, তাইলে তোমাকে বলতে পারে যে এইখানে কি পরিমাণ ডাব্লিউ জমা হবে, ঠিক আছে, আর এইটারে কতটুকু ভাঙন ঘটবে, এইটাই বুঝাইছে আর কি তোমার এই যে দ্রবীভূত বা উৎপন্ন। তাহলে উৎপন্ন হবে তোমার ক্যাথোডে, ক্যাথোডে, আর দ্রবীভূত হবে তোমার অ্যানোডে, অ্যানোডে। এখন অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া, এর জন্য, আর ক্যাথোডে ঘটে তোমার বিজন বিক্রিয়া। অ্যানোড আমরা কিভাবে বুঝবো, যদি ব্যাটারি থাকে তাহলে ব্যাটারির পজিটিভ সাইডের সাথে যে ইয়েস, আর নেগেটিভের সাথে যেটা থাকে সেটা হলো ক্যাথোড। আচ্ছা, এখন আসি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি, এটার ডেফিনেশন, এগুলো তো লেখা হয়েছে নাকি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে ওই যে সমানুপাতিক ধ্রুবক। তো এইটা এমনিতেই বলতে পারবা, মানে এখান থেকেই বলতে পারো, যেমন আমরা ডাব্লিউ সমান কি দেখছিলাম, যে ডাব্লিউ সমান দেখছিলাম জেড কিউ, তাহলে এখান থেকে আমরা জেড সমান কি লিখতে পারি, জেড সমান লিখতে পারি ডাব্লিউ বাই কিউ, বা এখান থেকে লিখতে পারি ডাব্লিউ বাই আইটি। এটা হলো যে এই যে ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি থেকে আমরা পাই, তাহলে ওই বিবৃতিকে এই তুমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের তুমি কি দিতে পারো, ডেফিনেশন দিতে পারো। ডেফিনেশনটা কীরকম হবে, কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়া, কোনো একটা তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়া এক কুলম, এক কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে বা এক কুলম তড়িৎ প্রবাহিত করলে, অথবা বলতে পারো 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে, 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে, 1 সেকেন্ড ধরে প্রবাহিত করলে তড়িৎদ্বারে যে পরিমাণ ভর, তড়িৎদ্বারে যে পরিমাণ ভর জমা হয় বা যে পরিমাণ ভর দ্রবীভূত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো কি বললাম, যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে একক কুলম চার্জ বা 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করলে তড়িৎ দ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত হয় বা যে পরিমাণ ভর দ্রবীভূত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সো এইগুলা ইকুয়েশন থেকে আর কি সংজ্ঞাগুলো ডেভেলপ করা যায়, যেগুলো ডিভাইডার থাকে এগুলোকে একক ধরে নিই আমরা, যেমন ধরো এখানে কিউ ডিভাইডার আছে, তার মানে বলি আমরা একক কুলম চার্জ, এখানে আই এবং টি ডিভাইডার আছে, এর জন্য বলি আমরা কি 1 এম্পিয়ার বা 1 সেকেন্ড। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো থেকে সংজ্ঞা ডেভেলপ করাও কিন্তু একটা হিডেন ট্যালেন্ট। ওকে, যাই হোক, এইটা আমরা দিলাম ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, এবং এর ইউনিটটা নর্মালি ইউজ করা হয়, ইউনিট ইউজ করা হয় আমরা দেখা যায় বরগুলো নর্মালি কেমিস্ট্রির ক্ষেত্রে গ্রামে ইউজ করি আর কি, এটা তো কুলম, তার মানে ইউনিটটা হয় গ্রাম পার কুলম ইউনিট। আচ্ছা, আরও এনাদার ইউনিট আছে, তো নর্মালি দেখা দেন গ্রাম পার কুলমই লেখা থাকে অলওয়েজ। আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা বের করি না, আমরা যখন বের করতে চাই তখন এই ইকুয়েশন দিয়ে আমরা বের করি না, আমরা বের করি এনাদার একটা ইকুয়েশন, যেগুলো আমরা যে গাণিতিকের ক্ষেত্রে আমরা বের করি, গাণিতিক ফর্মুলা। যদি ওটা আগে পড়া থাকে তাহলে তো অনেকেই জানার কথা, তোমরা জানার কথা, না পড়া থাকলে ওইটা লিখে রাখতে পারো। গাণিতিক ওয়েতে আমরা বের করি যেটা, যে কোনো পদার্থের জেডটা, জেডটা হয় এম এক্স এফ, আর এই এফ এর মান হলো ফ্যারাডে ধ্রুবক, এই এফ এর মান 96,500, তার মানে তুমি ডিরেক্ট লিখতে পারো এম 96,500 এক্স। এখন এম এর পরিচয় কি, এম এর পরিচয় হলো কোনো মৌলের পারমাণবিক ভর, মূলার পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় হলো যোজনী, ওই মূলের যোজনী, মানে জারণ বা যোজনী যাই বলো না কেন, বা প্রবাহিত চার্জ সংখ্যা, এটাকে বুঝতে পারছি। এটা হইলো ওই যে যার ডাব্লিউ নিবা, এখানে এম এর একটা কাহিনী আছে, যেমন ধরো কপার সালফেট দিয়ে দিল, তো দ্রবণে কিন্তু জবা হয় কপার, তার মানে এমটা হবে কপারের, নট আবার কপার সালফেটের আইনা বসাইবা না, ঠিক আছে। তো এতটুকু বোঝা গেছে, এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে ফাইন। তার মানে এইখান থেকে এখন দেখো এক ফেরাডে কাকে বলে, এক ফেরাডে, এক ফেরাডে মানে হলো 96,500 কুলম। তাহলে এক ফেরাডের ডেফিনেশন হলো প্রতিমূল ইলেকট্রন প্রবাহ দ্বারা যে পরিমাণ বিদ্যুৎ, আচ্ছা এটা লিখে দিই, প্রতিমূল না বলে এক মূল ইলেকট্রন, এক মূল ইলেকট্রন প্রবাহ দ্বারা যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ চার্জ উৎপন্ন হয়, উৎপন্ন হয়, তাকে ফ্যারাডে ধ্রুবক বা এক ফ্যারাডে বলে, তাকে ফ্যারাডে ধ্রুবক বা এক ফ্যারাডে বলে, 1 ফ্যারাডে বলে। এটা হলো 1 ফ্যারাডের ডেফিনেশন, এবং 1 ফ্যারাডে সমান বলা হয়েছে কত, 96,500 কুলম, বাট হোয়াই, ঠিক আছে। তো এই ডেফিনেশন থেকেই বলতে পারবো 1 ফ্যারাডে সমান, তাহলে 1 ফ্যারাডে মানে কি, যে এক মূল ইলেকট্রনের চার্জ, ঠিক আছে না,
এখানে তো লেখা আছে 1 মোল ইলেকট্রন প্রবাহ দ্বারা যে পরিমাণ চার্জ উৎপন্ন হয়, তাহলে 1 ফ্যারাড মানে হলো কি 1 মোল ইলেকট্রনের চার্জ। এইটা লিখতে কি কোনো আপত্তি আছে? আশা করি না। ওকে, তাহলে 1 মোল মানে কত? 1 মোল মানে এখানে কয়টা ইলেকট্রন আছে? 6.023 ইন্টু 10^22 কি আছে? ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনের চার্জ, মানে একটা ইলেকট্রনের চার্জ কত? ইয়েস, 1.6 ইন্টু 10^19। এখন এইটা ক্যালকুলেশন করো তো, করলে কত আসে বলো? না করো তুমি, এটা আসবে না। 96,368 তোমার কুলুম আসে। ওকে, এই যে 96,368, ঠিক আছে, এটাকেই 96,500 ধরা হয়েছে। বোঝা গেল? জাস্ট এটা রাউন্ড ফিগার করা হয়েছে আর কি, আর কিছুই না। আচ্ছা, এইটুকু কি বোঝা গেল? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাইলে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড কাহিনী শেষ। এখন এই কাহিনী রিলেটেড আমরা একটা ম্যাথ করবো, একটা বা দুইটা ম্যাথ করবো। কথা আছে, ম্যাথ তো করতে 15 মিনিটও লাগবে না। বইতে কিন্তু ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড ম্যাথ পাইবা, এগুলো বেসিক ম্যাথ, ছোটো বাচ্চাদের ম্যাথ আমার কাছে মনে হয় এগুলো। Okay. তো ধরো এখানে 5 এম্পিয়ার বিদ্যুৎ 0.5 আওয়ার সময় ধরে চলছে। আচ্ছা, এইটা হলো তোমার গ্রাফাইট, গ্রাফাইট। আর এইখানে ধরো তোমার কি বলবো, সালফেট, একটা দ্রবণ যার ঘনমাত্রা দেওয়া আছে এইটা। আচ্ছা, আর এইখানে যে দ্রবণটা আছে এই দ্রবণের আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 250 ml। আচ্ছা, এখন এই যে এই এর পারমাণবিক ভর, এর পারমাণবিক ভর, মানবিক ভর, এর পারমাণবিক ভর দেওয়া আছে ধরো 58.5। আচ্ছা, তো এটুকু দেওয়া আছে, বুঝা গেল? এটুকু আমাদের ডাটা দেওয়া আছে। তাইলে এখন আমাকে বলছে যে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত। দ্রবণের পরিবর্তিত পরিবর্তিত ঘনমাত্রা কত, দ্রবণের আর পরিবর্তিত ঘনমাত্রা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা প্রকাশ করার জন্য আরেকটা দিয়ে দিছে, ধরো থেকে M2+ হয়েছে যার কারণে 20 ভোল্ট লাগছে, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে ধরো একটা দ্রবণ দেওয়া আছে, চিত্রটা যদি লিখি, একটা দ্রবণ দেওয়া আছে যেখানে এটা হলো ধাতুর একটা দ্রবণ আর কি। তাহলে এখানের মধ্যে যে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 0.5 আওয়ার্স ধরে, এই দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.5, তারপরে তোমার দেওয়া আছে 250 ml দেওয়া আছে। এখন এই যে ইলেকট্রনটা যে প্রবাহিত হচ্ছে এর কারণে দ্রবণের ঘনমাত্রাটা পরিবর্তন হবে। এখন বলছে পরিবর্তিত ঘনমাত্রা কত। আর যেখানে এই যে তোমার যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, যে বিভবের ক্রিয়েট হয়েছে, এই বিভবটা হলো যে 0.23 ভোল্ট। আর যে পদার্থটা দেওয়া আছে এখানে, এই পদার্থ সালফেট তো আমরা জানি, এখানে যে আননোন যে পদার্থটা দেওয়া আছে তার পারমাণবিক ভর বলেছে 58.7। তাইলে বলছে পরিবর্তিত ঘনমাত্রা কত সেটা আমাদের ফাইন্ড আউট করার জন্য। তো ডায়াগ্রাম কি তোলা হয়েছে, প্রশ্ন কি তোলা হয়েছে? ওকে, এটাই এটাই ধরতে পারো আজকের লাস্ট ম্যাথ আর কি। আর যে বেসিক ম্যাথগুলো আছে ফ্যারাডের, আগেই বলে দিই, ফ্যারাডের প্রথম সূত্রের বেসিক ম্যাথ যদি অক্ষরপত্র বই থাকে তোমাদের দুজনের কাছে, অক্ষরপত্রের মধ্যে দেওয়া ফ্যারাডের প্রথম সূত্র লেখার পরে বেসিক অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। বুঝা গেল? তো করলে তো বেটার। আর এই যেমন মেধাশ্রী করো নাই, তো মেধাশ্রী প্র্যাকটিস করো, ঠিক আছে? তো মেধাশ্রীর কাছে যদি অক্ষরপত্র বই থাকে তাহলে অক্ষরপত্র বইটা আমি সাজেস্ট করবো আর কি। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে এটা দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, ফাইন। তাইলে এইটা নর্মালি যেহেতু এইখান থেকে আমরা এইটার কাহিনী হয়তো বা মেধাশ্রী জানার কথা না, আর যেহেতু পড়ছো সে জানতে পারো, বাট তবু আমি একটু বলে দিই। এটা হইলো জাস্ট তোমাকে দেয়া আছে যে জারণ বিভবের বা জারণ অর্ধবিক্রিয়ার একটু কনসেপ্টটা এখানে ঢুকে দেওয়া আছে। তাহলে এখানে কোষ বিক্রিয়া যদি আমি লিখতে চাই, এটা আমরা নেক্সট ক্লাসে এটার ডিটেলস আমরা পড়বো আশা করি। তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা হয়েছে, ক্যাথোডে বিক্রিয়া তাই বলো না, হ্যাঁ, এখানে ছিল সালফেট, তাই এখানে হয়েছে M2+, সালফেট মাইনাস, আর দুইটা ইলেকট্রন এখানে আদান প্রদান করছে আর কি। তো এইটা দ্বারা এই যে এইটা দ্বারা কিন্তু এইটাই বুঝাইছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখানে এর ভরটা দেওয়া আছে কত, এর ভর, এর পারমাণবিক ভর। তো মূলার পারমাণবিক ভর আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এম দ্বারা নরমালি। ইয়েস, আর পারমাণবিক ভরগুলো মোটামুটি আমাদের গ্রামই লিখি, গ্রাম পার মূল আর কি, মূলার পারমাণবিক ভর গ্রাম পার মূল, সো আমরা ইউজুয়ালি গ্রাম ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ বলো। একক নাই, এটা হলো মূলার পারমাণবিক ভর, অর্থাৎ প্রতি মূলে কতটুকু কত গ্রাম ভর আছে এটাকেই বলা হয় মূলার পারমাণবিক ভর। বুঝা গেল? বুঝতে পারছি? পারমাণবিক ভরের একক নেই, পারমাণবিক ভরের একক নেই, বাট তুমি তো লিখছো মূলার পারমাণবিক ভর।
তো কথার মধ্যে আর কি ইয়াস। আচ্ছা, তো ওই যে পারমাণবিক ভরটাকেই সেটাকে যখন এক মূলে কাউন্ট করা হয় তখন ওই পারমাণবিক ভরটাই হয় যে মুলার পারমাণবিক ভর, এজন্যই আমরা গ্রাম পার মোল লিখি। আচ্ছা, এম গেল। এখানে এখন বলো তো প্রবাহিত চার্জ সংখ্যা বা তোমার জারণ সংখ্যা কত হবে? 2 হবে, কারণ দুইটা ইলেকট্রন গেছে। এই দেখো এটা দেখেও বুঝতে পারো এম ছিল হয়েছে M2+, তার মানে এখানে চার্জের আদান প্রদান হয়েছে কত? 2। তার মানে এক্স বলতে পারো এখানে 2। বুঝতে পারলাম? ওই যে আগে যেন লিখছিলাম ফর্মুলাতে এক্স, প্রবাহিত চার্জ সংখ্যা সেটা হবে 2। চার্জ সংখ্যা এক্স ইজ ইকুয়াল 2টি। আচ্ছা ফাইন। এখন সময় কতটুকু দেওয়া আছে? সময়টি দেওয়া ছিল আমাদের 0.5 আওয়ার্স। তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে নাও। 0.5 আওয়ার্স মানে সেকেন্ডে নিলে 0.5 ইন্টু 3700। 3700 নাকি? হ্যাঁ 3700। তাহলে করলে কত আসবে? 1800 আসবে। ওকে। আচ্ছা, প্রবাহ মাত্রা কত দেওয়া ছিল? প্রবাহ মাত্রা দেওয়া ছিল আমাদের কত? আই কত দেওয়া ছিল? 5 এম্পিয়ার, মেবি হয় 5 এম্পিয়ার। ওকে। তাইলে এবং ঘনমাত্রা, সরি আয়তন, দ্রবণের আয়তন দেওয়া ছিল কত? ইয়েস, বি সমান দেওয়া ছিল 250 ml। তাহলে এটাকে লিটারে নিয়ে নিবা, এত লিটার। শেষ। এখন বলছে ঘনমাত্রা কত, সেটা আমাদের বের করতে হবে। ঘনমাত্রা, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা, এস আমরা জানি না, আমরা বের করবো। আচ্ছা, এটা দেওয়া ছিল ইনিশিয়াল যে ঘনমাত্রাটা, পরিবর্তিত ঘনমাত্রা কত সেটাই তো বের করবো। এতটুকু ডাটা তো বুঝতে পারছি, এগুলো দেওয়া আছে। ওকে, তাহলে এখন দেখো আমরা শুরু করি। তাহলে উই নো, আমরা জানি, আমরা কি জানি? আমরা কিছুই জানি না। ইয়েস, ডাব্লিউ সমান যা জানে ফেরাডে জানে, ডাব্লিউ সমান জেড জেড বা লিখতে পারো এম এক্স ইন্টু 96,500 আই টি। ওকে, তাহলে এইখান থেকে তুমি ডাব্লিউর মানটা বের করে ফেলো। এম এর মান কত? 58.7। এক্স এর মান কত? 2, 96,500। আই এর মান কত আমাদের? আই এর মান 5। টির মান কত আমাদের? 3700। ক্যালকুলেট করো কত আসে বলো। তাহলে ডাব্লিউ সমান আসছে কত? 5.47। আচ্ছা 47 এত গ্রাম। ঠিক আছে, এখানে ইউনিটটা আসবে গ্রাম। আচ্ছা, কারণ এমটাকে তুমি গ্রামে নিছো, একটু তো বুঝছি। ওকে ফাইন। এখন আমরা ঘনমাত্রাটা বের করবো। সো ঘনমাত্রা বের করার জন্য তুমি এখন তার মূল সংখ্যাটা বের করে ফেলো, মূল সংখ্যা। অতএব মূল সংখ্যা বলো, এখান থেকে আমরা মূল সংখ্যা কিভাবে বের করতে পারি? তুমি তার ডাব্লিউ জানো, তার ক্যাপিটাল এম জানো, তাহলে মূল সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই এম। এটা তো জানি। তাইলে এখন এইটার মান কত? 5.47, আর এম এর মান কত ছিল? 58.7। তাহলে এখন বলো কত মূল হয়? আচ্ছা 31 মূল। ওকে ফাইন। এখন দেখো আমরা ঘনমাত্রার ডেফিনেশন কি জানি? ঘনমাত্রার ডেফিনেশন আমি সাইটে লিখে দিই। ঘনমাত্রার ডেফিনেশন কি আমরা জানি সবাই? ঘনমাত্রা, তবু আমি লিখে দিই, একক আয়তনের মূল সংখ্যাকেই বলা হয় ঘনমাত্রা। একক আয়তনের মূল সংখ্যাকে বলা হয় ঘনমাত্রা। যদি না জানে তাহলে এটা সাইড নোট হিসেবে লিখতে পারো, একক আয়তনের মূল সংখ্যাকে বলা হয় ঘনমাত্রা। তাইলে এখান থেকে আমাদের ঘনমাত্রা তো আমরা এস, তাহলে ঘনমাত্রা এস সমান লিখতে পারি একক আয়তনের বলছে, তার মানে আয়তনটা তবে নিচে আর উপরে তবে কি মূল সংখ্যা, তাহলে এস সমান লিখতে পারি কি আমরা? এন বাই ভি। এখন একটা কথা আছে, এইগুলো যেহেতু ঘনমাত্রা এসআই ইউনিটে লিখি, মূল্যে মূল্য লিখি, তাহলে আয়তনের মানে আয়তনের এখানে নর্মাল ইউনিট কি হিসাবে তবে? এসআই ইউনিট না, অ্যাকচুয়ালি লিটার তবে। বুঝতে পারছি? আয়তনটাকে লিটার নিবা, তাহলে এন সমান আমরা কি লিখতে পারবো? তাহলে এস বি লিখতে পারবো না? সো আমি সবসময় বলি যে কেমিক্যালের পার্টগুলোতে তুমি যদি কোনো কিছুর মূল আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি তার দুনিয়ায় সব কিছু আইডেন্টিফাই করতে পারবা। তাহলে এখন আমরা এনের জায়গায় কি লিখে দেবো? এসবি। আমাদের উদ্দেশ্য কিন্তু ঘনমাত্রা বের করা, তাহলে এনের জায়গায় লিখে দিলাম এসবি। এসবি সমান তাহলে আমি লিখতে পারি 0.9, এটা লিখতে পারি। তাহলে ভি তো আমরা জানি, তাহলে এস সমান আমরা লিখতে পারি কত? 0.093 বাই ভি। আর বির মান কিন্তু আমরা অলরেডি দেখছিলাম, কত দেখছিলাম? 0.25। এই দেখো আমি কিন্তু আগেই কিন্তু লিটারে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ইউজুয়ালি তুমি সব জায়গায় মিলিলিটার পাইবা। সো মিলিলিটার পাইলে যে ইউনিটই থাকুক এটাকে টুস করে লিটারে নিবা, আগেই লিটারে নিয়ে নিবা। তাহলে পরে কিন্তু তুমি যখন মধ্যাহ্ন করতে যাবে তখন তুমি অনেক ভেজাল লাগাইবা। কত আসে? 0.372। এটা তো আসার কথা না, ক্যালকুলেশন আবার ঠিক করে করো। এতই কি আসে? ওকে, তাইলে এত মূল, এত মূল। ফাইন। তাইলে এইগুলা যদি আসে, তাইলে এইটা পাইছো কি যে এই যে ইলেকট্রন যে আদান প্রদানের কারণে তার কি পাইছো? ঘনমাত্রা পাইছো। ঠিক আছে না? আচ্ছা, এখন আমাকে বলছে কি দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন কত, তাহলে আদান প্রদানের কারণে তার ঘনমাত্রা এত হয়েছে, আর ইনিশিয়াল ঘনমাত্রা কত ছিল? 5। তাহলে ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন টেলস 0.5 মাইনাস 0.372। বুঝছি এটা? তাহলে এটা কত আসে?
128। বুঝলাম। তো পারা যাবে না এটা? ওকে, তাইলে আর আজকে এতটুকু তাহুক। এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, যে টপিকগুলো পড়িয়ে দিছি এখানে অনেক, এই যে প্রথম দিকে মেবি তুমি ছিল না, এখানে বিভিন্ন ইয়ে লিখা দিছি যে সংজ্ঞা টঙ্গা লিখা দিছি যে তড়িৎ পরিবাহী কাকে বলে, তারপরে তড়িৎ অপরিবাহী কাকে বলে, তড়িৎ কুপরিবাহী কাকে বলে। তুমি যদি অক্ষরপত্র বইটা নেও তাহলে ফুল সিকোয়েন্স পাবা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তারপরে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, তারপরে বিশুদ্ধ পানি ও এসিএল তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন, তারপরে লঘু দ্রবণ অপেক্ষা ঘন এসিএল এর তড়িৎ পরিবাহিতা বেশি কেন, তারপরে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি কেন, তারপরে ধাতব পরিবাহী এবং অধাতব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য কি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে তো তুমি ছিলেই। ওকে, তো সুন্দর করে পরে নোট করবা।